বিভিন্ন মহল থেকে কোনো মহল থেকে এই প্রশ্ন তোলা হচ্ছে যে যে সরকার গঠিত হতে যাচ্ছে তার বৈধতা কি হবে এবং কত দিনের জন্য সে ক্ষমতায় বসবে। এখানে সংবিধান আছে কি নাই, কোন আইনে হবে, আইন আছে কি নাই। যদিও অনেকেই বলছেন যে গণ অভ্যুত্থান হয় সংবিধানকে অস্বীকার করে, গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছে তারা সফল হয়েছে, তাহলে কি তারা সরাসরি গিয়ে গণভবন এবং প্রধানমন্ত্রী কার্যালয়ে বসে পড়বে? মানে মানে আইনের বাইরে কিংবা সংবিধানের বাইরে হলেও কাউকে তো একটা ক্যাটালিস্টের রোল প্লে করতে হবে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সকলকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং বর্তমানে বাংলাদেশে যে সর্বশেষ আপডেট ভিডিও রয়েছে সেই ভিডিওটা এখন আমরা দেখব। এবং বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান খুবই কঠোর থেকে কঠোর অবস্থায় চলে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে সর্বশেষ যে আপডেট ভিডিও সেই ভিডিওটা এখন আমরা দেখব। তো চলুন সেই মূল ভিডিওটা দেখার আগে সকলের কাছে অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন সেই মূল ভিডিওটা দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করি। আশা করি সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দ্য গ্রিন চ্যানেলে। একটা ইন্টারভিউ করবার জন্য অনেকদিন পরে ইন্টারভিউ করছি। আমাদের সঙ্গে আছেন প্রফেসর আলী রিয়াজ, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর। রিয়াজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মনীষ। আপনারা জানেন প্রফেসর আলী রিয়াজ একজন খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী, আন্তর্জাতিকভাবে খুবই ওয়েল রেকগনাইজড। তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর। তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশন আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো। তিনি লেখক, কলামিস্ট, সাংবাদিক, তার অনেক পরিচয়। আমরা জানি, মানে সরাসরি আলোচনায় চলে যাই। বাংলাদেশে যে অবস্থা চলছে, একটা সফল গণ অভ্যুত্থান সম্পন্ন হয়েছে মাত্র 48 ঘন্টা আগে এবং তার ধারাবাহিকতা এখন সেখানে একটা সরকার গঠনের প্রক্রিয়া চলছে। সঙ্গত কারণে একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এক ধরনের ক্যাটালিস্ট বা মধ্যস্থতাকারীর একটা ভূমিকা পালন করছে। তো এরই মধ্যে বিভিন্ন মহল থেকে কোনো মহল থেকে এই প্রশ্ন তোলা হচ্ছে যে যে সরকার গঠিত হতে যাচ্ছে তার বৈধতা কি হবে এবং কত দিনের জন্য সে ক্ষমতায় বসবে। এখানে সংবিধান আছে কি নাই, কোন আইনে হবে, আইন আছে কি নাই। যদিও অনেকেই বলছেন যে গণ অভ্যুত্থান হয় সংবিধানকে অস্বীকার করে, সংবিধান নাই। এখন যা হচ্ছে এগুলো সব গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ম্যান্ডেট অর্জিত হয়েছে তার আলোকে তার ধারাবাহিকতা হচ্ছে। প্রফেসর আলী রিয়াজ, সরাসরি আপনার কাছে প্রশ্ন, যে সরকার গঠিত হতে যাচ্ছে প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে, এই সরকারের বৈধতা কি এবং কিভাবে? ধন্যবাদ মনির। যে কোনো একটি সরকারের ক্ষমতায় থাকার বৈধতার আসলে দুটো সূত্র হতে পারে। প্রথম এবং প্রচলিত অর্থে একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে, সেটা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে। লক্ষ্য করুন, গণতান্ত্রিক প্রক্রিয়া হলে সেটা নির্বাচনের মধ্য দিয়ে, যে নির্বাচন সকলের অংশগ্রহণমূলক, যে নির্বাচন সঠিক, সুষ্ঠু, অবাধ এবং যেটা নিশ্চিত করেছে যে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন সেটা ঘটাতে পারে। কিন্তু একটি অগণতান্ত্রিক ব্যবস্থায় কি হবে? অগণতান্ত্রিক ব্যবস্থায় যেটা হয়, সাজানো নির্বাচন দিয়ে এই গল্পটা বলা হয়, যেটা আমরা গত 3টা নির্বাচনে বাংলাদেশে দেখেছি। যে বৈধতার সাংবিধানিক ভিত্তি তৈরি করা হয়েছে একটা সাজানো নির্বাচনের মধ্য দিয়ে। বলা হয়েছে যে এটাই বৈধ, কারণ কি, এটা সংবিধান বলে বৈধ। দ্বিতীয় সূত্রটা কোথায়? দ্বিতীয় বৈধতার সূত্র হচ্ছে যখন একটি জরুরি পরিস্থিতি তৈরি হয়, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবার পথ এবং পদ্ধতি ভিন্ন হয়। কারণ ক্ষমতাসীনরা সংবিধানকে এমন ভাবেই তৈরি করেন যেগুলো কেবলমাত্র তাদেরই বৈধতা দিতে পারে, অন্যদের নয়। ফলে গণতন্ত্র যেখানে অনুপস্থিত, সেটার প্রধান লক্ষণ হচ্ছে একটা স্বৈরাচারী ব্যবস্থা। একটা স্বৈরাচারী ব্যবস্থায় কি হবে তাহলে? স্বৈরাচারী ব্যবস্থায় সাজানো সংবিধানের মধ্যে কি আপনি বৈধতা খুঁজবেন? হ্যাঁ, আইনি বিবেচনা হয়তো খুঁজবেন, কিন্তু জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই। তখন কি হয়? সেটা হচ্ছে আন্দোলনের মধ্য দিয়ে হয়, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়। যে দেশে বিপ্লব হয় সে দেশে বিপ্লবের মধ্য দিয়ে হয়, তাই তো? তো
তো এখন যে আপনি প্রশ্নটা তুলছেন যে এই যে এখনকার সরকার গঠিত হচ্ছে, আমরা যাই শুনছি আর কি, অধ্যাপক ইউনূস এটা নেতৃত্ব দেবেন, তারা 10-15 জনের ইসে হবে, হ্যাঁ, সেটা আসলে বৈধতাটা হচ্ছে ওই যে রাজপথের গণঅভ্যুত্থান। সেটা রাজপথের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, সেই আকাঙ্ক্ষার একটা কাঠামোগত রূপ হবে এই সরকার। বুঝতে পেরেছেন? এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে যে এখন পর্যন্ত যদিও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এর জাগরণ হয়েছে, খানিকটা সংবিধান মেনে নেওয়া হয়েছে। কি অর্থে খানিকটা সংবিধান? যাওয়া হচ্ছে কার কাছে? রাষ্ট্রপতির কাছে যাওয়া হচ্ছে, আপনি আলোচনা করে নিয়োগ দিন, তাই না? এখন আপনি যদি কাগজ খোলেন, বাংলাদেশের সংবিধান খোলেন, যে সংবিধানটা গত 15 বছরে ভয়াবহ রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সাজানো হয়েছে, সে জায়গায় যে আমাকে বলুন যে রাষ্ট্রপতি চাইলেই অধ্যাপক ইউনূস কেন দিতে পারবেন? কোথাও তো নেই। সংবিধানের মধ্যে সংসদ ভিত্তিক যেটা, সেটা কিন্তু নেই, কারণ সংসদ তো ভেঙে দেওয়া হয়েছে, তাই না? এখন সেই ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং ব্যাপার যে সংবিধান বলছে ভেঙে দিলেও মনে করা হবে যেন এটা আছে, এরকম কথাবার্তা আছে কিন্তু সংবিধান। হ্যাঁ, বিশেষ পরিস্থিতিতে সংসদের অধিবেশন আহ্বান করা যায়, যুদ্ধ পরিস্থিতিতে ভেঙে দেওয়ার বিভিন্ন রকম, এমনকি সরকার গঠনের ক্ষেত্রেও আছে, কিন্তু ওগুলো কিন্তু মানা হচ্ছে না। মানা হচ্ছে না কেন? মানা হচ্ছে না এই কারণে যে এর বৈধতার ক্ষেত্রটা তৈরি হয়ে গেছে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। আর দ্বিতীয় ব্যাপার যেটা, যে কারণে মানার কোনো কারণ নেই, সেটা হচ্ছে সেটা মানে আমার বিবেচনায় রাষ্ট্রবিজ্ঞানের 2-4 কলম পড়ার মানে সুযোগ থেকে বলি, মানার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে এই যে সংবিধান, সেই সংবিধানের মধ্যে যে ব্যবস্থা তৈরি করা হয়েছে, আজকে নয়, আগের থেকে হয়েছে, গত 15 বছরে আরো খারাপ হয়েছে। সেটা কি জানেন? সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠা করার পথ পদ্ধতি তৈরি করা হয়েছে। আপনি যদি দেখেন শেখ হাসিনার 15 বছরের শাসন, তাকে মানে দেবত্ব আরোপের ব্যাপারটা তো দলের, তাই না? এবং তার সাইকোফেন্টরা করেছে, কিন্তু সাংবিধানিক ভাবে যদি দেখেন তার চর্চাটা কিন্তু সে কিন্তু সব ক্ষমতা সাংবিধানিক ভাবে নিয়েছে। তাহলে এই যে এখনকার পরিস্থিতি, আপনি সংবিধানের মধ্য দিয়ে যাচ্ছেন বটে, কিন্তু আপনাকে প্রথমে, আমি অন্তত পক্ষে মনে করি, এটা বলতে হবে যে এই সাংবিধানিক ব্যবস্থা, এই সংবিধান, এই যে কাঠামো, সেই কাঠামো একজন শেখ হাসিনা তৈরি করেন, অনেক অনেক শেখ হাসিনা তৈরি করার পথ পদ্ধতি আছে, ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্র। ফলে বৈধতাটা কোথায়? আপনার প্রশ্নের জায়গায় যাই, বৈধতাটা হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্যে বৈধতা। যতটুকু সম্ভব সাংবিধানিকতা প্রধান নির্বাহী হিসেবে রাষ্ট্রপতিকে মেনে নেওয়া হয়েছে। কারণ হচ্ছে তিনিও কিন্তু রেমন্যান্ট অফ লাস্ট রেজিম, গত স্বৈরতান্ত্রিক ব্যবস্থার ফসল কিন্তু বর্তমান রাষ্ট্রপতি। তার বৈধতা কোথায়? যে নির্বাচন, আপনার সাজানো নির্বাচন, যে সংসদ তাকে নির্বাচিত করেছে, সেই সংসদের আপনি তো নৈতিক বৈধতার কথা তো আমরা বহুবার বলেছি, ওর কোনো নৈতিক বৈধতাই ছিল না। তো সেই অর্থে তো না যাওয়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই দুইটার এক ধরনের কম্বিনেশন হয়েছে। কিন্তু সেক্ষেত্রে সাংবিধানিকতার দিকটার চেয়ে বড় জিনিস হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা। তাহলে কি আপনি বলতে চাইছেন ব্যাপারটা এরকম যে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের নেতৃত্ব বা নেতৃবৃন্দ তারা এমন ম্যান্ডেট পেয়েছেন যে তারা চাইলে সংবিধানকে পুরোপুরি উপেক্ষাও করতে পারেন, আবার অংশবিশেষ মেনে নিয়ে একটা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, একটা আলাপ আলোচনার জায়গা ব্যবহারের জন্য, কিংবা একটা মধ্যস্থতার জন্য তারা কিছু কিছু কাজ এই পুরনো সংবিধানের আওতায় করছেন, এবং সেটা করবার বৈধতাও তাদের আছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও সম্পর্কে যদি আপনার মনে হয় ভিডিওটা শেয়ার করা দরকার তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দিয়ে সাবস্ক্রাইব করবেন, আর এই পাশে যদি ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তো অবশ্যই দেখবেন এবং এনজয় করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন।